প্রতিদিনের সাধারণ জীবন আমার যেমন যায়, তার উপরেই থাকছে আজকের এই ডেইলি ভ্লগটা। সকাল, সকাল বারান্দায় চলে গেলাম, গাছগুলো একটু দেখব। এর সাথে খালা লাল চালটা আবার রোদে দিয়েছে, কারণ চালে প্রায় পোকা হয়। তাই মাঝে মধ্যেই চালগুলোকে রোদে দিতে হয়। ঝোলানো গাছগুলোর আগাছা ছেঁটে দিয়েছি। বাগানের আরও গাছের আগাছা ছেঁটে সব পরিষ্কার করেছি। গাছগুলো একটু, একটু করে হেলদি হচ্ছে। কারণ কিছুদিন আগেই তো পাতা ঝরার দিন ছিল। এখন আস্তে, আস্তে করে পাতা আসছে। চারিটার মধ্যে নানা রকম ফুল রাখবো বলে ভাবি, কিন্তু কদিন পরপরই ফুলের গাছগুলো মরে যায়। আবার সিজনাল ফুল এখানে লাগাতে হবে। এটা আমাদের দুপুরের খাবার, খুবই সাধারণ আয়োজন। আমার ওটসের খিচুড়ি রয়েছে, লাল ভাত, ডাল, ডিম, করলা ভাজি এইসবই। এই পাশের দুটো টিফিন বক্সে আমার হাজব্যান্ডের জন্য পরের দিনের দুপুরের খাবার প্যাক করা হবে। ডাল সহ, সে ডালটাও নিয়ে যায় বাসা থেকে। সে খুবই বাসার খাবার খায়, এই জন্য নানা রকম ঝামেলাও হয় আমাদের। যদিও এটা স্বাস্থ্যের জন্য আসলেই খুবই ভালো। আমার বেডরুমের বারান্দাটা একেবারেই গাছ-টাছ সরিয়ে একদম প্লেন করে ফেলেছিলাম। সেটাতেই আবার কিছুটা গাছ দিয়ে, একটা ম্যাট দিয়ে সুন্দর করে আবার রিডেকোরেট করছি। এই ম্যাটটা আমাকে আমার ইয়োগা টিচার এনে দিয়েছিলেন রংপুর থেকে। খুব সুন্দর একটা ম্যাট, যেটা পুরোটাই হাতে করা এবং এটা একদম পাতলা পাটের উপরে করা, পুরোটাই কাজ করা। খুবই সুন্দর একটা ম্যাট। এটা আমি আমার এই দড়ির টুলের সাথে রাখলাম। আমার এই দড়ির টুলটাও আমি অনলাইনে বগুড়া বা রংপুরের কোনো একটা জায়গা থেকে করিয়ে এনেছিলাম অনলাইনে। সো বারান্দাটা একটু সুন্দর করে রিডেকোরেট করলাম। যদি কোনো জিনিস সুন্দর করে সাজানো থাকে, গোছানো থাকে, সেটা দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে। বসে আপনি দুদণ্ড একটু আকাশে না হয় দেখেন, বা একটু নিজের সাথে সময় না হয় কাটান, তাও ভালো লাগবে। মটরশুঁটির ডালটাকে ভিজিয়ে রেখেছি, সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। মাঝে মধ্যে চাইলেই যেন চটপটি খাওয়া যায়। কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। কি করব বলেন তো? চিংড়ি মাছগুলো ছোট, ছোট করে কেটে নিয়ে করলা দিয়ে ভাজি করব। এটাই আজকে রান্না করব। চিংড়ি করলা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার, কার ভালো লাগে এটা জানিয়েন আমাকে। খালাকে বলেছিলাম কেটে দিতে, কেটে আর দেয়নি। তাই আর কাঠের খুন্তি দিয়ে এটা কাটাটাও সহজ না। প্রায় মোটামুটি আমি যুদ্ধ করছি বলা যায়। এই যে তারপরে এই বুদ্ধিটা বের করলাম, এভাবে ধরে ছুরি দিয়ে কেটে নিলাম। প্রতিদিনই যে নিজেই নিজে কত কিছু বের করি, কত কিছু শিখি, শেখার কোনো শেষ নেই। এতদিন ধরে রান্না করি, তাই বলে যে সব ধরনের টিপ আর ট্রিক্স ভালো মতো জানি তা কিন্তু না। প্রতিদিনই নানা ধরনের টিপ আর ট্রিক্স শিখছি। খালার কাছ থেকে শিখি, নিজে, নিজে শিখি, বিভিন্ন ধরনের ব্লগ দেখে শিখি, ইউটিউব থেকে শিখি। ইভেন আমি যেহেতু অনেক সিরিজ দেখি নেটফ্লিক্সে, সেখান থেকেও শিখি। প্রতিদিনই শিখছি আর প্রতিদিনই নতুন, নতুন জিনিস জানছি। আর এখন এই অনলাইনের যুগে তো আসলে নতুন জিনিস শেখা এবং জানার কোনো শেষ নেই। এর সাথে অনেক ভুলভাল জিনিসও জানছি, ভুলভাল জিনিসও শিখছি। করল্লাটা দিয়ে দিলাম এবং কাঁচা, কাঁচা করেই করল্লাটা আমি নামিয়ে নেব। আমার একটু কাঁচা, কাঁচা খেতেই ভালো লাগে। এটা দেখে আমার খালা প্রতিবারই বলবে, "এত কাঁচা কেউ খায়? এটা তো আরো একটু ভাজতে হবে।" তার কাছে যেকোনো ভাজি মানে ভাজতে, ভাজতে কালো করে ফেলা। হয়ে গেল আমার করলা ভাজি। এরপরে বেগুনি রঙের যে বাঁধাকপি আছে ওটা দিয়ে এই বড়াটা বানানো হয়েছে। এইজন্য দেখতে একটু কালো, কালো হয়ে গেছে। কিন্তু এটা খেতেও বেশ ভালো হয়েছে। একটা সবজি করে নিব। এইটা আপনারা ভিডিওটা অলরেডি দেখেছেন। এইটা হচ্ছে পনির দিয়ে, পোস্ত এবং বাদাম দিয়ে, টমেটো দিয়ে একটা মিক্সড সবজি রান্না করা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। চুলাতে গ্যাস না থাকাতে এই লোহার কড়াইতে রান্না করাটা বেশ মুশকিল, কারণ কড়াই গরম হতেই অনেকটা সময় লেগে যায়। এরপর সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ। সেটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম
আদা বাটা, একটু রসুন বাটাও দিয়েছি। তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিচ্ছি মরিচ, হলুদ, জিরা দেন, সামান্য জিরা দেবেন, আরো কম। হ্যাঁ দেন, জিরা বেশি দিলে সবজি কালো হয়ে যাবে। ধনিয়া জিরা। এরপরে পনিরটাকে আবার আলাদা একটা কড়াইতে ভাজতে গিয়ে দেখলাম যে এটা পুরোটাই গলে যাচ্ছে। আসলে এইখানে এই কটেজ চিজটা না দিয়ে আমি যদি এখানে অন্য কোনো চিজ দিতাম তাহলে হয়তোবা ভালো হতো। তো উম বা টোফু দিলে আসলে ভালো হতো। আমার ধারণা টোফুটা এখানে খুব ভালো যেত। যাই হোক চিজটাকে উঠিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি। এরপর সবজিগুলোকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। এদিকে মসলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মসলা থেকে যখন তেল উঠে আসবে তার মধ্যে দিয়ে দিলাম সবজি। এভাবেও যদি সবজিটা রান্না করে খান তাও খেতে ভালো লাগবে। এত কিছু না দিলেও চলবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। তারপরে দিয়ে দিলাম পনিরটা। এরপর দিলাম পোস্ত এবং বাদাম। সব দিয়ে একসাথে খুব ভালো মতো বসিয়ে ভালো মতো কষিয়ে নিব। যতক্ষণ না পোস্তের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে না যায়, কাঁচা একটা গন্ধ আছে। এবং এই পোস্ত, বাদাম এগুলো সব দেওয়ার সময় একটু পানি দিয়ে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এরপর বেশ খানিকটা সময় কষিয়ে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ। হয়ে গেল পোস্ত এবং বাদাম বাটা দিয়ে পনিরের সবজি। খানিকটা দমে বসিয়ে রাখলাম। দেন দুধ দেন। এই যে হয়ে গেছে সবজি। এটা খেতে ভালো হয়েছে। তবে আমার পোস্তর গন্ধটা একটু কম পছন্দ। আমার অত ভালো লাগে না। কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করেছে এই সবজিটা। সবজিটা রাত্রে আরেকটা চুলোতে চা বসিয়ে একটু চা খেয়ে নিলাম। আমি আবার এর মধ্যে একদিন পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম। সেটাও আমার ছেলে একবারে খেয়ে শেষ করে ফেলেছে। তার এত ভালো লেগেছে। ছাদে চলে গেলাম। ছাদের রুমটা একটু কাজ করব। কি সুন্দর ফুল এসেছে। মরিচ হয়েছে ছোট, ছোট। মানে বাগানটা যদি ফুলে ফলে ভরা থাকে দেখতে ভালো লাগে। তো বাগান তো আর ফুলে ফলে ভরা থাকে না। যতই চর্চা করি খুব বেশি কিছু হয় না। এরপর খালা রুমটা পরিষ্কার করছে। ভালো মতো আজকে ডিপ ক্লিন করছি ছাদের রুমটা। এই রুমে লোকজন কম আসুক আর বেশি আসুক যেহেতু ছাদের পাশে রুমটা অনেক ধুলোবালি জমে। এই অর্কিডগুলোতে বেশ অনেকগুলো ফুল এসেছে। ফুলগুলো নিলাম। নিয়ে কেটে সাজিয়ে রাখলাম ঘরে। পাতলা, পাতলা ছোট, ছোট ফুল দেখতে সুন্দরই লাগে। এই কাঁথাটা দুটো শাড়ি দিয়ে সেলাই করেছি। দুটোই কটন শাড়ি। একটা এরকম ব্লকের, আরেকটা হচ্ছে টাই করা। এবং আমি অনেক কাঁথা বানাই কতদিন পর পরই। এই কাঁথাগুলো বানিয়ে আমি রেখে দিই। আমার খুব ভাল লাগে। আমার এরকম অনেক কাঁথা আছে। মানে অনেক মানে অনেক কাঁথা আছে। এগুলো দিয়ে কি করব আমি জানি না। যারা বলে যে আমার শাড়ি কি হয়, একটা শাড়িতে মানে একটা কাঁথাতে আপনার বেসিক্যালি লাগে হচ্ছে ৩ টা থেকে ৪ টা শাড়ি। এরকম করে অনেকগুলো কাঁথা বানালে এমনিতেই শাড়ির ইউজ হয়ে যায়। সো যেই শাড়িগুলো একটু পুরনো হয়ে গেছে অনেকদিন পরি না কটনের সবগুলো দিয়ে আমি এরকম কাঁথা বানিয়ে নিয়েছি। ইভেন আমি সিল্কের শাড়ি দিয়েও বানিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে। এরপর একেবারে এইরকম একটা বেশে আমি চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। মনে হচ্ছে অসুস্থ একজন মানুষ। কারণ চোখে আমার কাজল নেই। ছেলেকে নিয়ে ফিরে আসছি ওদের স্কুল থেকে। এরকম প্লেনে যাওয়া আসা খুব ভালো দেখা যায়। ফিরে আসলাম বাসায়। এই যে আমার ডেইলি একটা জীবন। ডেইলি জীবনে যা, যা ঘটে, যা, যা করি আমি সেগুলোর উপরে থাকছে ব্লগ আসলে। মানে আজকে সারা দিনটাই আপনাদের সাথে দেখাচ্ছি। ছেলে খেয়ে নিল, তারপর ম্যাট তুলতে যেয়ে দেখি টেবিলের মধ্যে এতগুলো খাবার ফেলেছে। সেটা আবার মুছে নিলাম। মুছে এই ভেজাটাকে আবার শুকনো দিয়ে মুছতে হবে, না হলে দাগ হয়ে যাবে।
সো খাওয়া-দাওয়া শেষ, টেবিলটা উঠিয়ে রাখলাম। ম্যাটের মধ্যে খাবার ফেলেছি সেটাই ওয়াশিং মেশিনে ধুতে দিলাম। এই তো ডেইলি জীবন, ডেইলি কাজ। যেটা আসলে শেষ হয় না এবং কেউ যদি ভাবে এগুলো করতে খুব ভালো লাগে, না। এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। ভীষণ টায়ার্ড আর বোরিং লাগে। কিন্তু আমার ব্রেইন আমাকে একটা সিগন্যাল দেয়। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আমি যখন এই কাজটা খুবই পারফেক্টলি বাসাটা গুছিয়ে সুন্দর করে রাখি, এটা করতে আমার ভালো লাগে তা না, আমি আগেই বলেছি। কিন্তু এটা করার মানে হচ্ছে আমি আমার নিজেকে গোছাচ্ছি। নিজে অনেক এনার্জেটিক ফিল করছি এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের এই chaos টা না থাকাতে আমি বাইরেও কোনো chaos এ যুক্ত হই না। আমি সেটাও অনেক গুছিয়ে করি। মানে সব জায়গাতেই ব্রেইন আপনাকে যে সিগন্যালটা দেয় সেটা হচ্ছে গুছিয়ে থাকা, গুছিয়ে রাখা এবং অ্যাক্টিভ থাকা। সূর্যটা ডুবে গেল। ওই বাসার ছাদে হলুদ হচ্ছিল। বললাম না প্রতিদিন আসলে প্রতিটা মানুষের জীবন একেক রকম যায়। আপনি বাসা থেকে বের না হলেও অনেক কিছু অনুভব করবেন।